আজকে এই মুহূর্তে একটা খবর পেলাম, ভারত সরকার শিগগিরই কেন্দ্রীয় স্তরে একটি অল পার্টি মিটিং করতে চলেছেন। এই অল পার্টি মিটিংটা করতে যাওয়ার অন্যতম কারণ সেটা বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে চলে যাবেন, তার জন্যেই এখন তিনি যে ফিরে যাবেন এই যাওয়াটার ব্যাপারে সমস্ত সাংসদদের এবং সমস্ত দলের মতামত নেওয়ার জন্যই এই মিটিংটা হচ্ছে। বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার এবং বিএনপির দুনিয়া ক্রমচ্যুত হয়ে আসছে, এটা স্বয়ং তারেক রহমান বুঝতে পারছেন। প্রতীক বিড়ম্বনার পর এবার আটকে গেল এনসিপির নিবন্ধন। নির্বাচন কমিশনের বাছাই নিবন্ধনের জন্য প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। 43,000 পৃষ্ঠার ডকুমেন্ট সহ আবেদন করেছিল এনসিপি, কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি কমিশন। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে সোহাগ হত্যাকাণ্ড, এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজশ রয়েছে। এটার সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে। কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তার দেশে ফেরার দিনক্ষণ নিয়ে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেই ব্যাপারেই। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারত কি কোনো বড় রকমের প্ল্যান করছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশে কি কোনো বড় রকমের আক্রমণ চালাতে পারে ভারত? প্রিয় দর্শক, এছাড়াও বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতায় বসানো যায় এরকম কোনো প্ল্যান করছে কি? দর্শক মণ্ডলী, এই কথাটা বা এই সব বিশ্লেষণ ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকরা বলছে যে ভারত অচিরেই বাংলাদেশের উপর কোনো একটা কিছু করতে চলেছে। কারণ ইতিমধ্যেই মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। দর্শক, সেই সর্বদলীয় বৈঠক থেকেই একটা সিদ্ধান্তে আসতে চলেছে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইকও করতে পারে, আবার কোনো একটা কৌশলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায়ও আনতে পারে বাংলাদেশে। প্রিয় দর্শক, ঠিক কি করতে চলেছে ভারত সেই বিষয়টি চলুন দেখে আসি আজকের আলোচকের মুখ থেকেই। তবে ভিডিওটি দেখার আগে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আগামী সোমবার নরেন্দ্র মোদী একটা অল পার্টি মিটিং ডেকেছেন। অল পার্টি মিটিংটা কি ব্যাপারে ডেকেছেন সে নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে, কিন্তু কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তার দেশে ফেরার দিনক্ষণ নিয়ে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেই ব্যাপারেই অল পার্টি মিটিং ডাকা হয়েছে। সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া হবে। এখন অল পার্টি মিটিং ডাকা মানে দুটো জিনিস এখানে হতে পারে। এক হচ্ছে এই মায়ানমার দিয়ে যেটা শুরু হলো, মায়ানমার সীমান্তে যেটা শুরু হলো, সেটা গতকালকেও আবার রাত্রিবেলাতে আবার গোটা 50 মারা হয়েছে। এখন ভেতরে পুরো ওই মায়ানমার জঙ্গলটা পুরো আসাম রাইফেলস পুরো ঘিরে ফেলেছে। পুরো ঘিরে এখন ভেতরে চিরুনি তল্লাশি হচ্ছে। যেগুলো ধরা পড়ছে সেগুলোকে মোটামুটি যা আন্দাজ মানে যা শোনা যাচ্ছে, এটা কিন্তু আমি কনফার্ম না, যা শোনা যাচ্ছে 75 কি 76 জন উলফা ধরা পড়ছে। তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি আছে। রোহিঙ্গা বলে কিছু উল্লেখ হয়নি, কিন্তু বাংলাদেশি বলে উল্লেখ করা আছে, যারা বাংলাদেশে চট্টগ্রামে যারা পাহাড়ি অঞ্চলে যাদের আইএসআই ট্রেনিং দিয়েছিল তাদের ধরা হয়েছে। তো এখানে তার স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের হাত রয়েছে ভারতবর্ষকে অস্থির করার ব্যাপারে। আর ভারতবর্ষের একটা ঘোষিত নীতি হলো, ভারতবর্ষের ভেতরে কোনো যদি সন্ত্রাসবাদী কার্যক্রম হয় তাহলে সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে। আর এই অ্যাক্ট অফ ওয়ার যদি বাংলাদেশের ওপরে জারি হয় তাহলে পরে মানে বুঝতেই পারছেন কি হবে, আমার আর ভেঙে পড়ার দরকার নেই। এখন দুটো ব্যাপার, এটা হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, যদি শেখ হাসিনাকে ফেরানো হয় তাহলে কিভাবে ফেরানো হবে। এখন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। আর প্রায় 1 বছর হতে চললো। আগস্টের 5 তারিখে উনি ভারতবর্ষে চলে এসেছেন, প্রায় আগস্ট আসতে যাচ্ছে। আবার ওখানে জুলাই প্রোক্লেমেশন নাকি একটা হওয়ার কথা, যদিও সেটা নিয়ে ভারতবর্ষ মাথা ঘামায় না। একটা অবৈধ সরকারের সেই সরকার এখন জুলাই প্রোক্লেমেশন করলো নাকি আপনার নতুন সংবিধান করলো, নতুন বিচার ব্যবস্থা করলো, সেগুলো তো কোনো বৈধতা নেই। সোমবার দিন দুটো জিনিস একসঙ্গেই হতে পারে, যে বাংলাদেশের উপরে কিভাবে অ্যাকশনটা নেওয়া যায়, কিভাবে বাংলাদেশকে সামাল দেওয়া যায়, এবং 2 হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে তারপর শেখ হাসিনাকে সেখানে বসানো। 1 মাস হোক 2 মাস হোক সময় নিয়ে সেটা সবার মত নিয়ে এটা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে। এখন এই মিটিংটা সোমবার দিন যেটা হবে সেটার ফলাফল কি হবে না হবে সেটা হয়তো 2 দিন বাদে কি 3 দিন বাদে জানতে পারবো। ওর মুখ থেকে শুনতে হবে, এগুলো কাগজে বেরোয় না। এখন বাংলাদেশের ইউনূস সরকার
এখন চিন্তা করো তারা কি করবে না করবে, কোথায় পালাবে, কোথায় মানে লুকাবে। তবে ইউনূসকে দেশ ছেড়ে পালাতেই হবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, ওটা দেয়াল লিখন হয়ে যায়। তো দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেছেন বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ভারত কি বাংলাদেশের উপর কোনো আক্রমণ চালাতে পারে? অথবা যেমনটি বিশ্লেষক বললেন, বাংলাদেশে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো যায় সেই বিষয় নিয়েই তারা সর্বদলীয় বৈঠকে মতামত নেবেন। দর্শক, আপনি কি মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারত ফেরত পাঠাতে সক্ষম হবে নাকি হবে না? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এরই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, সেটি হলো পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনেই যে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হলো পাথর মেরে। প্রিয় দর্শক, সেই ঘটনায় একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। সেটা হলো, আমরা কিন্তু সকলেই জানি এই ঘটনার সাথে জড়িত বিএনপির নেতাকর্মীরা। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে এসে বিএনপি সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলছে এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এনসিপির নেতাকর্মীরা। অর্থাৎ এনসিপির প্ল্যান মোতাবেক বা পরিকল্পনা মোতাবেকই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। দর্শক, আসলে এই হত্যাকাণ্ড নিয়ে কি রহস্য রয়েছে তা চলুন একজন বিশ্লেষকের মুখ থেকে আমরা জেনে আসি। বিএনপি অভিযোগ অস্বীকার করেছে যে এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজশ রয়েছে। এটার সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে, এমন দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কি বলতে চাইছে তারা? এই ঘটনা একেবারে সাজানো ঘটনা, পরিকল্পিত ঘটনা, বিএনপিকে কাহিল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, তেমন কথা আবার বলেছেন তারেক রহমানের উপদেষ্টা। সব মিলিয়ে এবার কি নতুন করে মামলার মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে? এবার কি এনসিপি ফেসে যাচ্ছে? এনসিপি নেতাদের সঙ্গে এই মামলার প্রধান আসামির ছবি নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপি নেতারাও। মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন মিডফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে, সেই ব্যাপারটা তিনি বলেছেন এবং সেখানেই তিনি বলছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ছবি রয়েছে, বিএনপির কারোর সঙ্গে ছবি নেই, বিএনপির সম্পর্ক নেই। এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথাও বলেছেন। এই ঘটনার সঙ্গে বাস্তবে এবং সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে ওই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি রয়েছে, আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এদিকে বিএনপির যারা কর্মী নেতারা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটো ছবি ভাইরাল করেছে সেই দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ভাইরাল করা সেই ছবি আসল কিনা, নাকি এআই দিয়ে তৈরি করা, নাকি হঠাৎ রাস্তায় দেখা হয়ে তারা ছবি তুলেছেন। নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে এই মামলার যে প্রধান আসামি মাহিনের ছবি, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেই ছবিটাকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে এটার সঙ্গে এনসিপির সংযুক্তি রয়েছে, এনসিপির সম্পর্ক রয়েছে এবং এনসিপি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে বিএনপিকে বিপদে ফেলার জন্য। দর্শক, আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন। প্রিয় দর্শক, বোঝাই যাচ্ছে এবার বড় রকমের চাপে পড়তে চলেছে রাজনৈতিক দল এনসিপি। এক্ষেত্রে আরো একটা দুঃসংবাদ পেয়েছে এনসিপি, সেটা হলো এনসিপির নিবন্ধন আটকে দিয়েছে সিইসি। তাদের চাহিদা অনুযায়ী প্রতীক তো পাইনি, এবার নিবন্ধনই হলো না। প্রিয় দর্শক, তাই বলা যায় এনসিপিকে এবার একের পর এক দুঃসংবাদ ঘিরে ধরেছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন আমরা দেখে আসবো আজকের শেষ ভিডিওটি। সেখানে আলোচনা করা হয়েছে কিভাবে বিএনপির দুনিয়াটা ক্রমশ ছোট হয়ে আসছে, অর্থাৎ বিএনপির রাজনৈতিক যে একটা ভবিষ্যৎ সেটাই অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এখান থেকে কিভাবে উত্তরণ করা যায়, এখান থেকে কিভাবে উঠে আসা যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক। তো দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তবে যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, ভিডিওটি দেখে আসি। মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করে, সম্ভ্রম হারা মা বোনদেরকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বন্দোবস্ত করার মতো সামর্থ্য কারণ নাই। এটা অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বুঝতে সক্ষম হয়েছে। 2014 সালে যখন শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের সেই তুমুল আন্দোলন চলতেছিল, তখন বিএনপি মুখে কুলু পেটে বসেছিল। তৎকালীন সময়ে যদি বিএনপি মুক্তিযুদ্ধপন্থী শক্তি হয়ে শাহবাগ আন্দোলনে সম্মতি জ্ঞাপন করত, তাহলে কিন্তু বাংলাদেশে আজ এই মুহূর্তে বিএনপিকে শুনতে হতো না 1, 2, 3, 4 ছাত্র দলের ড্যাশমার, টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ, এগুলা শুনতে হতো না। এমনকি তারেক রহমানের শ্রদ্ধেয় পিতা জেনারেল জিয়াউর রহমানের ছবিকে পায়ের নিচে ফেলে অপমান করার সাহস জামাত ইসলাম পেত না। এবং এখানে আরো একটা বিষয় আছে, 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীরা যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতাকে অপমান করেছে, অপদস্থ করেছে, 32 ভেঙেছে, এগুলার ফিডব্যাক এত শীঘ্রই চলে আসবে আমরা কখনো কল্পনা করি নাই।
প্রিয় দর্শক, একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশের সব থেকে শক্তিশালী নেগেটিভ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর চেতনা। মুক্তিযুদ্ধের নেগেটিভ কতটা শক্তিশালী সেটা কিন্তু বিএনপি টের পেয়েছে। গত কয়েকদিন থেকেই স্বাধীনতা বিরোধী অপশক্তির দূষর জামায়াত ইসলাম এবং এনসিপি এবং তাদের সহযোগীরা ক্রমাগত মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিচ্ছে, বিএনপিকে ব্যঙ্গ করে স্লোগান দিচ্ছে, তারেক রহমানকে ব্যঙ্গ করছে, জিয়াউর রহমানকে ব্যঙ্গ করছে, খালেদা জিয়াকে ব্যঙ্গ করছে। কিন্তু যখনই বিএনপি গতকাল শাহবাগ অভিমুখে এসে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিল, একাধিক স্লোগান দিয়েছে, যে স্লোগানগুলো এত বছর আওয়ামী লীগ দিয়েছে এবং এই কারণে আওয়ামী লীগকে বলা হতো বাংলাদেশের স্বাধীনতার ইজারাদার, সেই ইজারা কিন্তু এখন বিএনপি নিতে যাচ্ছে। কারণ জানেন, কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেগেটিভের বাইরে কোনো নেগেটিভ স্থাপন করা সম্ভব না এবং রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব না। বিএনপি টের পেয়ে গেছে যে তাদের দুনিয়াটা ক্রমশ ছোট হয়ে আসছে। কিভাবে ছোট হয়ে আসছে? সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে আপনারা দেখেছেন আসলে আসামিকে গ্রেফতার করতে কত হীনমন্যতায় ভুগেছে বর্তমান সরকার। গতকাল সাভারের কোনো একটা ইউনিট ছাত্র দলের মিছিলে, এনসিপি এবং জামাত বিরোধী মিছিলে, সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হচ্ছিল, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল। সেই মিছিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন হামলা চালিয়েছিল। দুর্ভাগ্যবশত ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না, কিন্তু ইত্তেফাকে নিউজ হয়েছিল, যদিও কতক্ষণ পর নিউজটা ডিলিট হয়ে গেছে। বাংলাদেশের মিডিয়া, এটা তো স্বাভাবিক বিষয়। এরপর আজ নারায়ণগঞ্জের কোর্টে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কারণে একটা মানববন্ধন হইতেছিল, সেখানে বিএনপি পন্থী আইনজীবীরা অংশগ্রহণ করতেছিল। সেই জায়গায় গিয়ে জামাতপন্থী আইনজীবীরা লন্ডভন্ড করে দিয়েছে, ব্যানারটাকে আপনার হাত থেকে কেড়ে নিয়েছে। এরপর সেখান থেকে বিএনপির যারা আইনজীবী, বিএনপিপন্থী, তাদেরকে সরিয়ে দিয়েছে। কি ভাবতেছেন, এগুলা কি খুব স্বাভাবিক ঘটনা? কোনোভাবে না। বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার এবং বিএনপির দুনিয়া ক্রমশ ছোট হয়ে আসছে, এটা স্বয়ং তারেক রহমান বুঝতে পারছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর 21শে আগস্ট সেই 2004 সালের গ্রেনেড হামলা আওয়ামী লীগের উপর যেটা বিএনপি করেছিল, সেই গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত সকল আসামিকে তারেক রহমান এবং বাবর সহ সবাইকে বেকসুর খালাস দিয়ে দেয়, অব্যাহতি দিয়ে দেয়। এইটা হবার পর রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আবার আপিল করা হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে, এবং সেই রায়ের আপিলের যে শুনানি সেটা হবে আগামী সামনের যে বৃহস্পতিবার সেদিন। অর্থাৎ এই রায়টাকে কিন্তু পুনর্বহাল করতে পারবে কি পারবে না এর নিশ্চয়তা নাই। এই রায়ের মাধ্যমে যদি আবার পুনরায় তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা যদি আবার চলমান হয়, তাহলে তারেক রহমান কিভাবে বাংলাদেশে আসবে? এইগুলা হচ্ছে মেটিকিউলাস পরিকল্পনা। বিএনপি বুঝতে পারছে আশপাশ থেকে তাদেরকে ঘিরে ধরা হচ্ছে, এবং এনসিপির একাধিক নেতাকর্মী বিএনপিকে ক্রমাগত হুমকি দিচ্ছে, নাহিদ ইসলাম হুমকি দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সহায়তা করছে, কিংবা বিএনপি আওয়ামী লীগের প্রতিমূর্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। এ ধরনের অসংখ্য কথা বলা হচ্ছে। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, এই দেশটা, এই ভূখণ্ড, এই মামাটি কোনো জলে ভাসা পদ্ম না। এটাকে অর্জনের জন্য সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969-এর গণঅভ্যুত্থান, 66-র 6 দফা আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, ধীরে 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 স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল, এবং সেই বীজের পর 1971 সালের 16 ডিসেম্বর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। পৃথিবী ছোট হয়ে আসছে। বিএনপির ভাই বোনেরা আপনারা দ্রুত বুঝতে পেরেছেন, মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়া ছাড়া এখন এটা আপনারা নাটক করছেন কিনা আমরা জানি না। যদি সাকা চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিতেন দুই একটা, তাহলে আমরা বুঝে নিতাম যে এটা আপনাদের মন থেকে আপনারা করছেন। যদিও সেটা সম্ভব না আপনাদের পক্ষে, কারণ সাকা চৌধুরী আপনাদের নেতা ছিলেন। যাই হোক, এতদিনে বুঝতে পেরেছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যদি এটা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে বাংলাদেশে আমি নিশ্চিতভাবে বলতে পারি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি রাজনীতি করে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। দর্শক, ভারতের এই সর্বদলীয় বৈঠকে আসলে কি আলোচনা হবে সেটা আলোচনা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বা ভারতের সাংবাদিক বিশ্লেষক তারা ধারণা করছেন, বাংলাদেশের উপর কোনো স্ট্রাইক করতে পারে, অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই সর্বদলীয় বৈঠক থেকে। অপরদিকে বিএনপি দাবি করছে ব্যবসায়ী সোহাগকে বিএনপির নেতাকর্মীরা হত্যা করেনি, এক্ষেত্রে এনসিপি দায়ী। এনসিপির নেতাকর্মীদের প্ল্যান মোতাবেকই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তারা এমনটাই দাবি করছে। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক রহস্য জড়িয়ে আছে। কারণ প্রথমে যখন হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, তখন কথা হচ্ছিল, তখন দাবি উঠেছিল যে বিএনপির নেতাকর্মী অর্থাৎ যুবদলের নেতাকর্মীরা এই কাজটা করেছে। তারপরে আবার বিএনপির উপর মহল থেকে সেই নেতাকর্মীদের বহিষ্কারও করা হলো। তারপরে পুলিশ আবার জানালো যে আসলে সেই হত্যাকারীরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেনি, অর্থাৎ তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। দর্শক, একটা গোলমেলে ব্যাপার আছে কিন্তু এই হত্যাকাণ্ডটি নিয়ে। তাই বলবো, আসলে সুষ্ঠু তদন্ত ছাড়া এই বিষয়টি নিয়ে কথা বলাও মুশকিল। দর্শক, আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।